আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। অনেকে জানতে চেয়েছেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কিভাবে কখন মামলা দায়ের করা যায় এবং এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কেসগুলো কিভাবে নিষ্পত্তি হয়, এই পদ্ধতিগুলো জানার জন্য আমাকে অনেকে অনুরোধ করেছেন। তৎপরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। সাধারণত যখন 1955 সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি রুলের 26 থেকে 32 ধারার বিধান মোতাবেক যখন সেটেলমেন্ট কর্তৃপক্ষ কোনো এলাকায় সার্ভে পরিচালনা করে, সেই সার্ভে পরিচালনার প্রক্রিয়ায় রুল 28 মোতাবেক প্রথমে একটি মাঠ পর্চা করা হয়। এই মাঠ পর্চা যাকে দখলে পায় এবং মাঠ পর্চা প্রকাশের আগে তারা একটা নোটিশ প্রদান করে রুল 27 মোতাবেক, যা মালিকানা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপনের জন্য। এই কাগজপত্র পর্যালোচনা এবং জমি পরিমাপ করে যে মাঠ পর্চা দেওয়া হয়, এর ভিতরে যদি কোনো আপত্তি উত্থাপিত হয় তাহলে সেটা 29 ধারার বিধান মোতাবেক এটার যদি কোনো রকমের সংশোধন, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হয় তখন সেটা 29 ধারায় তসদিককৃত খতিয়ানে প্রকাশ করা হয়। এই তসদিককৃত খতিয়ানে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে সহকারী সেটেলমেন্ট অফিসারের নিকট বিধি 30 মোতাবেক সেখানে আপত্তি উত্থাপন করতে হয়। এই আপত্তি উত্থাপনের ক্ষেত্রে যিনি আপত্তি দাখিল করবেন, সেখানে আদালতে যে আপত্তিটা দাখিল করবেন তাদের যতজন বিবাদী থাকবে বা দ্বিতীয় পক্ষ থাকবে তাদের প্রত্যেকের জন্যেই একটা কপি দাখিল করতে হবে এবং সেটেলমেন্ট অফিসার যে প্রতিপক্ষ তাকে নোটিশ প্রদান করবেন এবং এই আপত্তির কপি তাদেরকে সরবরাহ করবেন এবং উভয় পক্ষের একটা শুনানির ব্যবস্থা করবেন এবং উভয় পক্ষের যে কাগজপত্র এটা তিনি পর্যালোচনা করে সেই আপত্তির বিষয় তিনি নিষ্পত্তি করবেন। এই নিষ্পত্তি যে আদেশ দিবেন তাতে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় তাহলে তিনি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি রুল 1955-এ 31 ধারা বিধান মোতাবেক আপিল দায়ের করতে পারবেন। আপিলের ক্ষেত্রেও এখানে যে কোনো সংক্ষুব্ধ পক্ষ তিনি আপিল দায়ের করতে পারবেন এবং প্রতিপক্ষ সবাইকে ইউজুয়ালি নোটিশ প্রদান করতে হবে এবং উভয় পক্ষের বক্তব্য কাগজপত্র পর্যালোচনা করে যেই আদেশ দিবেন এই আদেশটা হচ্ছে এখানে অনেকটা চূড়ান্ত। এই আদেশের পরিপ্রেক্ষিতে বিধি 32 মোতাবেক একটা খসড়া অর্থাৎ ডিপি খতিয়ান, ডুপ্লিকেট পাবলিকেশন বের করা হবে এবং সেটা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, সেটেলমেন্ট অফিসার, ডিসি অফিসের এখানে প্রকাশ করা হবে যে এতে কারো কোনো ভুল বা ত্রুটি আছে কিনা সেটা নোটিফিকেশনের জন্য। সেখানে যদি কোনো রকম ভুল ত্রুটি বা কিছু না থাকে তাহলে এই বিধি 33 ধারা মোতাবেক এটাকে ফাইনালাইজ করা হবে এবং 32 রুল মোতাবেক 34 অর্থাৎ 34 মোতাবেক এটা গেজেট নোটিফিকেশন হবে এবং গেজেট নোটিফিকেশনের পরে ইটস এ ফাইনাল। যখন এইটা ফাইনাল পাবলিকেশন হবে, এই ফাইনাল পাবলিকেশনের বিরুদ্ধে যদি কোনো পক্ষের কোনো রকমের আপত্তি থাকে তাহলে যেদিন এটা গেজেট নোটিফিকেশন হবে সেদিন থেকে 1 বছরের মধ্যে অথবা
যেদিন ওই এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন হবে, সরকার যেদিন গঠন করবে, সেদিন থেকে 1 বছরের মধ্যে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তার কেস আকারে দায়ের করবেন। এবং এই ল্যান্ড সার্ভে গঠনের 1 বছরের মধ্যে যদি কেউ ট্রাইব্যুনালে মামলা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরবর্তী 1 বছরের মধ্যে তিনি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবেন। তবে তাকে এই বিলম্বের ব্যাখ্যা অবশ্যই প্রদান করতে হবে। যে ট্রাইব্যুনালের বিচারক থাকবেন, তিনি যদি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হন, তাহলে তিনি এই মামলাটা গ্রহণ করবেন এবং গ্রহণ করার পর এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল একটা নাম্বার ফেলবেন, একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কেস নাম্বার করবে এবং প্রতিপক্ষকে সেখানে নোটিশ বা সমন প্রদান করা হবে। এই যে সমনটা জারি হবে, যা দেওয়ানি কার্যবিধির আদেশ 5 মোতাবেক। এখানে দেওয়ানি কার্যবিধিতে যে বিধানাবলী আছে নোটিশ জারির, সেইভাবে তাকে নোটিশ জারি করা হবে। নোটিশ জারি শেষে যিনি এই মামলায় বিবাদী পক্ষ থাকবেন, তিনি যদি আদালতে উপস্থিত হন এবং তার বক্তব্য আদালতে বা জবাব বা বর্ণনা দাখিল করেন, এই দাখিলের পরে কারো যদি কোনো আপত্তি বা অনুসন্ধান বা ইন্সপেকশন থাকে, তৎসম্পর্কে আদালতে তারা বিভিন্ন রকমের দরখাস্ত দাখিল করবেন এবং উভয় পক্ষের আর্জি এবং জবাব এবং তাদের যখন যে ইনকোয়ারি বা অনুসন্ধান বা ইনভেস্টিগেশন শেষ হবে, তখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তিনি এই মামলা নিষ্পত্তির জন্যে ইস্যু গঠন করবেন। ইস্যু মানে হলো বিচার্য বিষয়। তিনি কোন কোন বিষয়গুলো এখানে বিবেচনা করবেন। এখানে একটা কথা বলে রাখা আগেই প্রয়োজন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে শুধুমাত্র যে নতুন বিআরএস খতিয়ান বা সিটি জরিপ খতিয়ান এর বিরুদ্ধেই মামলা করা যাবে। অন্য কোনো লিটিগেশন বা অন্য কোনো বিষয় নিয়ে এই ট্রাইব্যুনালে মামলা করা যায় না। এবং এক্ষেত্রে ট্রাইব্যুনাল যে ইস্যু গঠন করবেন বা বিচার্য বিষয় নির্ধারণ করবেন, যে ইতিপূর্বে যে খতিয়ান প্রকাশিত হয়েছে তার মধ্যে আইনগত এবং ঘটনাগত ভুল কি ছিল এবং সেখানে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করা হয়েছে কিনা, এইটা দেখার এখতিয়ার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আছে। এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এই ইস্যু গঠন করার পরে উভয় পক্ষের যে সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ করবেন এবং উভয় পক্ষের যে মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র আছে এটা তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং এগুলো এক্সিবিট করবেন। এবং আদালত যদি কোনো কাগজ এক্সিবিট না করেন এবং কোনো পক্ষ যদি প্রপারলি আদালত উপস্থাপন না করে, তাহলে সেক্ষেত্রে আদালত ওই কাগজপত্র আইনত কনসিডার করতে পারেন না, মানে বিবেচনায় নিতে পারেন না। আদালত উভয় পক্ষের কাগজপত্র, সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে তাদের যে আইনি বক্তব্য, যেটা আমরা আর্গুমেন্ট বলি, মানে সওয়াল জবাব, সেক্ষেত্রে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের বক্তব্য তিনি শ্রবণ করবেন এবং তার বিবেচনা মতো আইন, সাক্ষ্য প্রমাণ, ঘটনাগত বিষয় পর্যালোচনা করে বিচারক তার অভিজ্ঞতা মোতাবেক আইন এই প্রক্রিয়ায় তিনি একটি জাজমেন্ট এবং ডিক্রি তিনি প্রদান করবেন। এই ডিক্রি প্রদান করার পরে যে সেটেলমেন্ট কর্তৃপক্ষ, এখানে আর সেটেলমেন্ট কর্তৃপক্ষের কোনো কাজ থাকে না। তখন তিনি এসি ল্যান্ডকে যিনি এই মামলা জিতবেন তার পক্ষে নতুন করে তার নাম সংযোজনের নির্দেশ দিতে পারবেন।
কিন্তু কোনো পক্ষ যদি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশে সংক্ষুব্ধ হয়, তাহলে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর রায় ডিক্রির বিরুদ্ধে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল এ তিনি আপিল করতে পারবেন এবং সরকার এক্ষেত্রে এই আপিল ট্রাইব্যুনালগুলোকে ডিস্ট্রিক্ট জাজ সমপর্যায়ের কোনো ব্যক্তিকে দায়িত্ব দেবেন এবং সেই সম্পর্কে সরকার গেজেট নোটিফিকেশন করবেন এবং তিনি এই আপিল দায়ের করার পরে প্রতিপক্ষকে এখানে ওই আগের মতো নোটিশ করবেন, উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং তিনি আদেশ প্রদান করবেন এবং এপিলেট ট্রাইব্যুনালের যে আদেশ এটা চূড়ান্ত বলে গণ্য হবে। এই চূড়ান্ত বলে গণ্য হবে বিধায় সাধারণত যে আইনি পরিভাষা যা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 145-এর কয় ট্রাইব্যুনাল এবং ক্ষয়ে যে আপিল ট্রাইব্যুনাল, এর বিরুদ্ধে তখন আর কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারায় সংক্ষুব্ধ ব্যক্তি তিনি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমাদের চলমান যে সংবিধান আছে সে সংবিধানের 102 অনুচ্ছেদ মোতাবেক তিনি রিট পিটিশন দায়ের করতে পারবেন, অথবা এই রিট পিটিশনের যে সিদ্ধান্ত হবে তার বিরুদ্ধে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি সেখানে এপিলেট কোর্ট হিসাবে আপিল বিভাগে মামলা করতে পারবেন। এখন এখানে আমাদের একটা বিষয় জানা দরকার যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তার ক্ষমতা এবং কার্যপদ্ধতি কী হবে। কোনো মামলা বা আপিল নিষ্পত্তির উদ্দেশ্যে ভূমি জরিপ ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল দেওয়ানি কার্যবিধি বর্ণিত মতে ক্ষমতা প্রয়োগ করবেন, কারণ এটা একটা সিভিল কোর্টের মতো তিনি ক্ষমতা প্রয়োগ করবেন। এটা যদি আইনের কোনো ব্যত্যয় বা অসামঞ্জস্যপূর্ণ না হয় সেক্ষেত্রে কতগুলো বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে কোনো ব্যক্তির প্রতি সমন জারি করা এবং তাকে পরীক্ষা করা এটা সিভিল প্রসিডিউর অনুসারে হবে। যে কোনো ডকুমেন্ট বা দলিল উপস্থাপনের বিষয়, অর্থাৎ এই যে দলিলটা ডিউলি এক্সিবিটেড হয়েছে কিনা, আদালতে দৃষ্টি আকর্ষিত হয়েছে কিনা, আদালত এটা কনসিডার করবেন যেই পর্যায়ে সেটা এক্সিবিট বা প্রদর্শন করা এবং সাক্ষ্য গ্রহণ করার পূর্বে সাক্ষীদের যে শপথ বাক্য পড়াবেন এটাও দেওয়ানি কার্যবিধি অনুসারে। এবং দেওয়ানি আদালতের মতোই যদি কোনো অফিস থেকে কোনো রেকর্ড বা দলিল আদি তলব করতে হয় বা কোনো কপি সংগ্রহ করতে হয়, তাহলে এই ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতের মতো সেই কপি উপস্থাপনের জন্য আদেশ বা নির্দেশ প্রদান করতে পারবেন। পঞ্চমত, সাক্ষী বা দলিল পরীক্ষার উদ্দেশ্যে তিনি কমিশন গঠন করতে পারবেন বা যদি কোনো এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজন হয় তাহলে তিনি এক্সপার্ট ওপিনিয়নের জন্য বিশেষজ্ঞের কাছে তিনি মতামত চাইতে পারবেন। এবং এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আইনের বিধি মোতাবেক এখানে বিচার পরিচালনা হবে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা এপিলেট ট্রাইব্যুনালে শুধুমাত্র যে ভূমি জরিপ হয়েছে সেখানে যে ফাইনাল পাবলিকেশনসের বিরুদ্ধে যদি কারো বিরোধ থাকে, শুধু এই বিষয়গুলোর উপরেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং এপিলেট ট্রাইব্যুনাল বিচার কার্য করবে। অন্য কোনো বিষয় তিনি এই কোনো মামলা হিয়ারিং তিনি করতে পারবেন না। যেমন কোনো যদি সত্যের ঘোষণার বিষয় হয়, পার্টিশনের বিষয় হয়, এরকমের কোনো ধরনের কোনো প্লিডিংস তারা বিচার্য বিষয় আনতে পারবেন না। এখানে আপিল করার একটা কিন্তু নির্দিষ্ট সময় আছে।
সেখানে মনে রাখতে হবে ট্রাইব্যুনাল যখন কোনো আদেশ প্রদান করবেন, সেই আদেশের বিরুদ্ধে অবশ্যই ৩ মাসের মধ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে তিনি আপিল করতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি হয়। এক্ষেত্রে সাধারণত মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে যখন আপনি বিবাদী করবেন, তাদেরকে দেখবেন যে তাদের সাথে আদৌ এই সম্পত্তির সংশ্লিষ্টতা আছে কিনা এবং বিবাদীদের যে ঠিকানা সঠিকভাবে আর্জিতে দেওয়া হয়েছে কিনা। কারণ ঠিকানা যদি ভুল থাকে তাহলে এই যে আদালতের সমন বা নোটিশ যথাযথভাবে জারি হবে না, এবং এই নোটিশ জারি যদি যথাযথভাবে না হয় তাহলে মামলা বিচারে বিলম্বিত হবে। এবং মামলা সাধারণত বিচারের ক্ষেত্রে এই নোটিশ জারি অংশটাতেই অনেক বেশি সময় নষ্ট হয়। দেখা যায় যে বিবাদীদের ঠিকানা ঠিক থাকে না, নাম ঠিক থাকে না, এবং কোর্পার যারা পক্ষ তাদেরকে পক্ষ করা হয়। এজন্য এই মামলা করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে বাদী বিবাদীর ঠিকানা যথাযথভাবে উল্লেখ করতে হবে, এবং যারা এই মামলায় প্রয়োজনীয় পক্ষ তাদেরকে অবশ্যই পক্ষভুক্ত করতে হবে, এবং যেই সম্পত্তি নিয়ে বিরোধ সেইটা বিআরএস খতিয়ান হতে পারে, সিটি খতিয়ান হতে পারে, সেই খতিয়ানের কাগজ অবশ্যই আদালতে দাখিল করতে হবে, এবং ওই খতিয়ানে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে পক্ষভুক্ত করতে হবে, এবং যারা ওই খতিয়ানে যাদের নাম আসা উচিত ছিল যদি না এসে থাকে তারা সবাই বাদীর পক্ষভুক্ত হবে। এবং এই প্রথমত মামলা দায়ের করার সময় আর্জির সাথে বাদী বা বিবাদী পক্ষ তার জবাব দাখিল করবেন, তার সাথে তাদের যে ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ তিনি ওই সম্পত্তি যেইভাবে দাবি করেন সেই মালিকানার কাগজপত্র অবশ্যই আদালতে ফিরিস্তি আকারে দাখিল করতে হবে। এখানে যদি আপনি প্রপার কাগজপত্র আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হন এবং সেই কাগজপত্রের সমর্থনে যদি আপনি সাক্ষ্য দিতে, ওরাল এভিডেন্স দিতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো মোকদ্দমা বা মামলায় বা এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বাদী বা বিবাদী যেই হোক না কেন, তার যে বক্তব্যটা সেটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে প্রথমত আর্জি বা জবাবে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত এই আর্জির সমর্থনে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করবেন, এবং আর্জি এবং ওই কাগজপত্রের সমর্থনে আপনি আদালতের সাক্ষ্য, ওরাল যে এভিডেন্স তার দ্বারা প্রমাণ করবেন। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সাক্ষী সাধারণত 3 ধরনের সাক্ষী একটা মামলার জন্য জরুরি। প্রথমত আপনি যিনি বাদী থাকবেন বা বিবাদী থাকবেন তিনি তার মালিকানার বিষয়ে তিনি আদালতে সাক্ষ্য প্রদান করবেন এবং সেখানে তার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন। এখানে এক্সিবিট কিন্তু উনিই করবেন, অন্য কেউ কিন্তু যিনি বাদী বা বিবাদী ছাড়া তার পক্ষের সাক্ষীরা কিন্তু কোনো কাগজপত্র আদালতে প্রদর্শন করতে পারেন না, কারণ দে আর নট ওন। তেমনি সেই কাগজপত্র উপস্থাপন করবেন এবং তার দখল সংক্রান্ত বিষয়ে তিনি বলবেন। এখন এই দখল সমর্থনের জন্যে সেখানে জমির আশেপাশের ব্যক্তি যিনি জমিটা চেনেন বা দখল সম্পর্কে তিনি আদালতে সাক্ষ্য দেবেন। এবং আর একটা সাক্ষী দিতে হবে যে ডকুমেন্টারি এভিডেন্সের কতগুলো সাক্ষী থাকে, যেমন আপনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকেন, সেই আপনার দলিলটা প্রমাণের জন্যে, সেটার সত্যতা যাচাইয়ের জন্যে প্রথমত যিনি দলিল লেখক এবং ওই দলিলের যারা ইশাদি অথবা পরিচিত ছিলেন, যাদের সম্মুখে এই দলিল হয়েছে তাদেরকে আদালতে উপস্থাপন করতে হবে এবং তারা এসে এই দলিল সম্পর্কে সত্যতা সম্পর্কে তারা সাক্ষ্য দেবে। এবং তারপরে যদি আরেকটা দেখা যায় যে দলিল এর বিষয় সম্পর্কে যদি প্রতিপক্ষ আপত্তি উত্থাপন করে এর জেনুইননেস নিয়ে, অথেন্টিসিটি নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে
যে ওই দলিলে যে অরিজিনাল ভলিউম কলফার করতে হবে এবং অরিজিনাল ভলিউম কলফার করে সেটা আপনি সত্যতা যাচাই করবেন। এবং কোনো পক্ষ যদি আপনার দলিলে সত্যতা নিয়ে আরও অভিযোগ তোলেন যে যিনি দাতা তিনি আদৌ এ ধরনের কোনো দলিল তিনি দেন নাই, স্বাক্ষর তার নয়, সেক্ষেত্রে আরও অতিরিক্ত যেটা হলো যে এখানে হস্ত লেখা বিশারদ এর অভিমত অবশ্যই গ্রহণ করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে আদালত হচ্ছে সমস্ত এক্সপার্টের এক্সপার্ট, তিনি সাক্ষ্য আইনের ৭৩ ধারার বিধান মোতাবেক তার ক্ষমতা আছে। এই সব বিষয়গুলো খেয়াল করে এবং এই প্রতিটা স্তরকে আপনি সুন্দর এবং সুচারুভাবে যদি পরিচালনা করেন তাহলে আপনার মামলা আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো আইনি বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।